গ্রামের গোমতী নদীর পাড়ে ছিল মানিক লালের বাস। মানিক লালের 2 বিঘা জমিতে ছিল 2টি বাগান, একটি ফলের বাগান আর একটি সব কাঠ গাছের বাগান। তার ফল বাগানে আম, জাম, কাঁঠাল সহ অজস্র রসালো ফল ফললেও গ্রামের কোনো মানুষের ইচ্ছে বা সাহস কোনোটাই ছিল না ওই ফল কুড়িয়ে আনবার। কারণ ওই বাগানগুলো নাকি ছিল অশরীরীদের আঁতুড় ঘর। সবচেয়ে বড় লক্ষণীয় বিষয়টা হলো মানিকবাবুর বাগানের ঠিক পাশেই ছিল শালধর মহাশ্মশান। নদীর এপার ওপার 2 পাড়ের মানুষের মাঝে কিছু অতিলৌকিক বিষয় প্রচলিত ছিল, যে গভীর রাতে নাকি অনেকেই দেখত ওই শ্মশানে লাশ দাহ হচ্ছে। যেহেতু শ্মশানটি নদীর পাড়ে, সেহেতু সেখানে কোনো মানুষ থাকতো না। কোনো লাশ দাহ করবার থাকলে তা আগে থেকেই এলাকাবাসীকে জানিয়ে দেওয়া হতো। কিন্তু হঠাৎ মধ্যরাতে প্রায় অনেকেই নাকি দেখত শ্মশানে লাশ দাহ হতে। আবার কেউ কেউ নাকি শুনতে পেত ওই বাগান থেকে গভীর রাতে মহিলাদের কান্নার আওয়াজ। মনে হতো যে একসাথে অনেক মেয়ে কাঁদছে, কিন্তু কাউকেই নাকি দেখা যেত না। তো এরই মধ্যে এলাকায় এক জরুরি মিটিং এর ব্যবস্থা করা হলো। মিটিং এ এলাকার মেম্বার শরীফ সাহেব বলল, আজ এখানে উপস্থিত সবাই কি জানেন আজকের আলোচনার বিষয়বস্তু কি? আজকের বিষয়বস্তু হলো, প্রায় লোকে মুখে শোনা যাচ্ছে মানিক বাবুর গোমতী পাড়ের বাগানে নাকি প্রতিনিয়ত অতিভৌতিক ঘটনা পরিলক্ষিত হয়, আর তা নাকি অনেকেই নিজের চোখে দেখেছেন। তো আমরা এই সমস্যা সমাধানের খোঁজেই আজ আলোচনা করব। এই এখানে কারা কারা আছেন যে সব ঘটনার প্রত্যক্ষ সাক্ষী? আছেন কেউ? কথাটা বলবার পরই কয়েকজন ছেলে বুড়ো হাত তুলল। আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো কি দেখেছেন? আমার নাম মনু মিয়া, জমিতে চাষাবাদ করেই খাই। আমি একদিন ভোরের আজানের আগেই খেতে গিয়েছিলাম লাউ কাটার জন্যে, যাতে সকালের মধ্যেই লাউগুলো বাজারে পাইকারদের দিয়ে দিতে পারি। কিন্তু কিন্তু হঠাৎ যা দেখলাম তা মনে পড়লে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি দেখলাম শ্মশানে একটা লাশ দাহ হচ্ছে, আর কিছু নরপিশাচ লাশটাকে ঘিরে তার শরীর থেকে খাবলে খাবলে পোড়া মাংস খাচ্ছে। এটা দেখার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। আচ্ছা, খুব সাংঘাতিক কাণ্ড। তুমি কি দেখেছো যতন? আমরা সাহেব জেলে সম্প্রদায়, মাছ ধরে মাছ বিক্রি করেই 2 মুঠো ভাতের জোগান হয়। আমি যেটা দেখলাম সেটা আরো খারাপ কিছু। সেই দিনও বরাবরের মতো আমি আর আমার সাগরেদ বিলু গোমতী নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। ভাগ্যবশত ওই দিনে মাছ উঠেছিল জালে প্রচুর। আমরা টুকরিতে মাছ রাখছি ঠিকই, কিন্তু টুকরি কিছুতেই পুড়ছিল না। এরপরে যা দেখলাম বাবু, সেটা আমি আজও কল্পনা করতে পারি না।
10 থেকে 12 বছরের একটি ছেলে, যার মাথা তার ডান হাতে, আর সে টুকরি থেকে একটা দুটো করে মাছ বাম হাতে তুলে ডান হাতে রাখা মুন্ডুতে পুরে দিচ্ছে। এটা দেখার পর আমরা জাল টুকরি সব ফেলে প্রাণপণে দৌড় দিয়েছিলাম। পরে কে কোথায় গেলাম কিচ্ছু জানি না। সকালে আমাদের পাওয়া যায় স্কুল মাঠে অজ্ঞান অবস্থায়। বিল্টুটা জ্বরে গোঙাচ্ছিল সাহেব। এরপর থেকে ভুলেও আর কোনোদিনও রাতে ওই পথে জাল ফেলতে যাই না। তা তোমাদের কয়েকজনের থেকে যা শুনলাম, এতে করে মনে হচ্ছে ব্যাপার সত্যি খুব রহস্যময় এবং চিন্তাজনক। তা মানিকবাবু, আপনি বলুন, এখন এই ব্যাপারে আপনার কি বক্তব্য? দেখুন মেম্বার সাহেব, এই প্রায় লোকজন এসে আমার কাছে বলে আমার বাগানে নাকি এমন কিছুই ঘটে বা তারা দেখে। তা সত্য, আমি এতে অবাক হই না, কারণ বাগানের ঠিক পাশেই শালধর মহাশ্মশান। সুতরাং শ্মশান যেহেতু আছে, সেখানে এমন ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু না। এখন মিটিংয়ে যা সিদ্ধান্ত হবে তাই আমি মেনে নেব। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে তো সব হয়েই গেল। আপনার কাছ থেকে এরকম একটা উত্তরই আমি আশা করেছিলাম। সবাই মানিকবাবুর জন্য একটা করতালি দাও। তখন মিটিংয়ে সিদ্ধান্ত হলো যে মানিকবাবুর দুটি বাগানের গাছগুলো কেটে সমিলে বিক্রি করে দেওয়া হবে। এতে মানিকবাবুর যত রকম সাহায্যের প্রয়োজন গ্রামবাসী তাকে করবে। এই সিদ্ধান্তে মিটিং সমাপ্ত হলো। পরদিন মানিকবাবু এক সমিল থেকে অন্য সমিলে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কেউই ওই গোমতী পাড়ের বাগানের নাম শুনতে আর গাছ কাটতে রাজি হচ্ছিল না। একজন সমিল মালিক তো বলেই ফেলল, মানিকবাবু, জীবনে অনেক বাগানের গাছ কিনেছি এবং কেটেছি, কিন্তু আমাকে ক্ষমা করবেন, ওই বাগানে আমি করাত লাগাতে পারবো না। আপনি ভুল করছেন বাবু, ভুল করছেন। গ্রাম শুদ্ধ লোক জানে ওখানে অনেক অলৌকিক কর্মকাণ্ড ঘটে। এদেরকে এদের মতোই থাকতে দিন, যে নিজের বিপদ ডেকে আনবেন না। ঠিক আছে বাবু, তুমি কিনবে না কাটবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু মিটিং এর সিদ্ধান্ত যা হয়েছে আমাকে তা তো করতেই হবে। আমি তো বাগান বিক্রি করবই। আসি, নমস্কার। এই বলে মানিকবাবু চলে গেল। রাতে খাবার দাবার শেষ করে মানিকবাবু বিছানায় শুয়ে তার স্ত্রীকে বলল, বুঝলে গিন্নি, এক মহা বিপদে পড়ে গেলাম। এদিকে মেম্বার সাহেবকে মিটিং এ কথা দিয়েছি যে দুটো বাগানই বিক্রি করে দেব, যেহেতু এগুলো নিয়ে বদনাম আছে, কিন্তু আজ সারাটা দিন ঘুরেও কোনো ব্যাপারীকে রাজি করাতে পারলাম না। বললাম কিছু কম দিলেও হবে, কিন্তু তারপরও কেউই এই বাগান কিনতে রাজি হলো না। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আজ রাতে তো ঘুমও হবে না বোধ হয়। আচ্ছা আচ্ছা, তা সেসব হবে খন। এখন আসো তো, একটু তোমার কপালটা টিপে দিচ্ছি, চুপচাপ ঘুমিয়ে যাও দেখি। কিছুক্ষণের মধ্যেই মানিকবাবু ঘুমিয়ে গেল। হঠাৎ মাঝরাতে মানিকবাবু দেখতে লাগলো, এক গভীর রাতে মানিকবাবু শ্মশানে একা দাঁড়িয়ে আছে। চারিদিকে এক তীব্র দক্ষিণা বাতাস বইছে। তার স্ত্রী তাকে রাস্তার বেড়িবাঁধের উপর থেকে ডাকছে, ফিরে এসো, ফিরে এসো,
যেও না ও পথে। মানিকবাবু ফিরে আসবার চেষ্টা করছে, খুব জোরাজুরি করছে, কিন্তু এক পাও তিনি পেছনে আসতে পারছেন না। তখন তিনি দেখলেন তার পুরো বাগান জুড়ে তার বংশের সকল পূর্বপুরুষ আর মহিলারা প্রতিটি গাছে 4-5 জন করে কেউ ঝুলছে, কেউ পা ধুয়ে বসে আছে, আর আয় আয় এদিকে আয় বলে বিশ্রীভাবে চিৎকার করছে। আবার কেউ কেউ বলছে, এ বাগান কার কিনা মানিক, এ বাগান আমাদের। এ বাগান কাটবি না মানে বাগান আমাদের। এই বাগানে আমরা থাকি। এই বাগান কাটতে বড় ভুল করবি, সব শেষ হয়ে যাবে। চলে যা, চলে যা, ফিরে যা, ফিরে যা। চলে যা। কাটবি না বাগান। কাটবি না বাগান। হাঁস ফাঁস করে ঘুম থেকে লাফিয়ে বিছানায় উঠে বসেন মানিকবাবু। পুরো মুখে আর কপালে ঘাম। তার স্ত্রী হঠাৎই টের পেয়ে উঠে পড়ে। কি হয়েছে? কোনো দুঃস্বপ্ন দেখেছ নিশ্চয়ই। নাও নাও, জল খাও। বারবার বললাম যা হবার হবে পরে, এসব নিয়ে ভেবো না আর। ভাবছি কি আর সাধে, কাল সারাটা দিন ঘুরেও কোনো উপায় করতে পারলাম না, আবার এখন কি বিচ্ছিরি একটা স্বপ্ন দেখলাম। কথা যখন দিয়েছি একটা না একটা উপায় তো বের করতেই হবে। আমি কালই মেম্বার সাহেবের সাথে দেখা করতে যাব। পরদিন সকালে মানিকবাবু মেম্বারের কার্যালয়ে যায়, তাকে পুরো ঘটনা খুলে বলে। কেউ রাজি নয় এই বাগান কিনতে আর গাছ কাটতে। আর যে ভয়ঙ্কর দুঃস্বপ্ন তিনি গতকাল দেখেছিলেন তাও মেম্বারকে বললেন। মহা বিপদে পড়ে গেল দেখছি। এদিকে নদীর চরে চাষিরা কেউ ফসল ফলাতে যায় না, এলাকায় কেউ মারা গেলেও কেউ সৎকার করতে সেখানে এক অজানা ভয়েও যেতে চায় না, আর তার উপর আবার আপনিও বলছেন এমন কথা। শরীফ মেম্বার একটু ভেবে বললেন, আচ্ছা দেখি আমি কিছু করতে পারি কিনা, আপনি এখন বাসায় যান। পরদিন সকালে মেম্বার সাহেব অনেক কষ্টে 3 জন কাঠুরেকে নিয়ে মানিকবাবুর বাসায় গেলেন। মানিকবাবু বাসায় আছেন? দেখেন কাদের নিয়ে এসেছি। আরে মেম্বার সাহেব যে, আসুন আসুন বসুন। এরা কারা ঠিক চিনতে পারলাম না যে। এদের অনেক কষ্টে জোগাড় করেছি। এরা রাজন, সেলিম আর ময়নাল মিয়া। এদের সেই দূরবর্তী বর্ডার এলাকা থেকে ডেকে এনেছি। এরা গাছ কাটে আর কাঠেরই ব্যবসা করে। এরাই আপনার বাগান কেটে দেবে। এদের সব খুলে বলেছেন তো মেম্বার সাহেব? তোমরা সব জানো তো বাবু এই বাগান সম্পর্কে? দেখো যেন পরে কোনো বিপদ না আবার আমাদের ঘাড়ে আসে। বাবু এই নিয়ে আপনি ভাববেন না, এইসব আমাদের অভ্যেস আছে। বাপ দাদার আমল থেকে আমাদের এই পেশা। কত রাত বিরেতেও ঝোপঝাড় আর জলাশয় থেকে আমরা গাছ কেটে আনি। এই নিয়ে আপনার চিন্তা করতে হবে না। ঠিক আছে, আমি তাহলে একটু নিশ্চিন্ত হলাম। ধন্যবাদ মেম্বার সাহেব। জয় রাধা মাধব। বাকিটা তুমি দেখো। পরদিন রাতে তারা গাছ কাটতে বাগানে গেল। দিনে পুরো 2টো বাগানের গাছ কাটলে হঠাৎ আবার যদি ফরেস্ট অফিসার বাবুরা চলে আসেন তাহলে হবে আরেক কেলেঙ্কারি, মামলা মোকদ্দমা আর কত কি। তাই রাতেই গাছ কাটবার সিদ্ধান্ত নিল কাঠুরেরা। নির্জন গভীর এক শীতের রাত, চারিদিকটা কুয়াশাচ্ছন্ন একটা মাদকতার চাদরে যেন আবিষ্ট হয়ে আছে। নীরবতা আর নির্জনতায় ভরা পরিবেশ। পাশেই দেখা যাচ্ছে শালধর মহা শ্মশান ভূমি।
কিছুক্ষণ পর পর এক ঝাঁক শেয়ালের আর্ত চিৎকার যেন কলিজায় গিয়ে তীরের মতো বিঁধছে রাজন, সেলিম আর ময়নাল মিয়ার। এরই মধ্যে রাজন একটি গাছের গোড়ায় কুঠারের কোপ লাগাতেই সাথে সাথে পুরো বাগানে একটি আলাদা বাতাস বয়ে গেল। এক ঝাঁক চামচিকে আর কাকপক্ষী সব ঝাঁক বেঁধে উড়ে গেল। সেলিম ভাই, ও সেলিম ভাই, কেমন একটা বাতাস বয়ে গেল না? আরে শীতের রাত, আর তাও আবার নদীর পার, বাতাস তো থাকবেই। তুমি একটা সিগারেট জ্বালাও আর কাজে হাত লাগাও। বরাবরের মতো রাজন আর সেলিম কাজে লেগে গেল। আর একটা কোপ দিতে হঠাৎ গাছ দিয়ে রক্ত বেরিয়ে এলো। এ কি রক্ত! সেলিম ভাই, ও সেলিম ভাই, গাছ থেকে কষের বদলে রক্ত বেরোচ্ছে। দেখেন দেখেন, দেখে যান। ঠিক তখনই পুরো বাগান ভূমি আর গাছগুলো যেন একটু নড়ে চড়ে উঠল। ময়নাল ভাই, ময়নাল ভাই, দেখেন দেখেন, সত্যি লাল রক্ত। ভাই ভাই, আমারও কেমন কেমন লাগছে ভাই। আমরা কোনো ভুল কাজ করতে যাচ্ছি না তো? কেউই বাগান কাটতে রাজি হয়নি। আমরা কিন্তু সামান্য পয়সার লোভে আবার কোনো বিপদ ডেকে আনছি না তো ভাই? আরে না না, মেম্বার সাহেবকে জবান দিয়েছি, এই বাগান কাটতেই হবে, না হলে ওনার কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে, অপমানিত হতে হবে, পরে আর কোনো কাজ না পেয়ে না খেয়ে মরতে হবে। চালাও চালাও, তোমরা হাত চালাও, ওসব পরে দেখা যাবে নি। ময়নাল মিয়া কোনো বিষয়ে প্রাধান্য না দিয়ে ওদেরকে আবার কাজ করতে বলে। এরই মধ্যে হঠাৎ তারা দেখল কিছু মানুষ চটলা কাটিয়ে ফিসফিস করছে শ্মশান ভূমিতে, সব কালো কালো ছায়ার মতো শরীর। আরে, শ্মশানে এত মানুষ হঠাৎ আবার কোত্থেকে আর কখনোই বা আসলো? আমার তো জায়গাটা ভালো ঠেকছে না, আমরা বরং চলে যাই। জানে বাঁচলে না হয় পরে আয় রোজগার। ভাইরা চলেন। আরে রাখ, এত এত ঘাবড়াস কেন? হয়তো কুয়াশার জন্য আমরা তাদের আসতে দেখিনি। কাজ কর বুঝলি, কাজ কর। রাজনের কথায় কেউই তত একটা পাত্তা দিল না। হঠাৎ একটা 10-12 বছরের ছোট্ট ছেলে ফ্যাকাশে সাদা মুখ নিয়ে এসে তাদেরকে বলল, কাকু, ও কাকু, আমাকে কিছু কাঠ দেবে? আমার বাবাকে পোড়াবো। আমরা গরিব, তাই যেটুকু কাঠ জোগাড় করতে পেরেছি তাতে বাবাকে হয়তো অর্ধেক পোড়ানো যাবে। দিন না, আমাকে কিছু কাঠ দেবেন কাকু? তুমি এখানে দাঁড়াও, আমি তোমাকে কাঠগুলো ছোট করে চিড়ে দিচ্ছি। আমিও তোমাকে একটু এগিয়ে দেব। কাঠ চিরতে হবে না, আমি আস্ত আস্ত গাছের টঙ্করই নিতে পারবো। এটা থেকেই তো পড়ে মরেছি একবার, এখন আর মরবো না। কথাটা ঠিক বুঝলই না, না বুঝেই মাথা নেড়ে দিল। তাদের চোখের সামনে এক পলকে এতটুকু ছোট্ট বাচ্চাটি বিশাল ওজনের গাছের গুঁড়িগুলো কাঁধে করে শ্মশানে নিয়ে যেতে লাগলো। হাঁ করে তারা তিনজন তাকিয়ে শুধু চেয়ে আছে। আস্তে আস্তে তারা তিনজনও শ্মশানের কাছে এগিয়ে গেল। গিয়ে যা দেখলো, এতে তাদের বিশ্বাসই হচ্ছিল না যে তারা আসলে কি জীবিত নাকি মৃত। তারা দেখলো 3
একটি মৃতদেহ সাদা চাদরে আবৃত। হঠাৎ বাতাস এসে মুখের চাদরটা সরাতেই তারা দেখল তাদের তিনজনের মৃতদেহ মাটিতে শোয়ানো। ছেলেটির বাবা ছেলেটিকে বলছে, বাবা আগুন দে, জলদি আগুন দে, আজ রাতে তিনটিকে পোড়াতে হবে, সকাল হলে আর পারবি না। এই দৃশ্য দেখে তারা তিনজন আর স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে পারল না, জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন তাদের পাওয়া যায় নদীর চরে। প্রচন্ড ঝড়ে ঘুমাচ্ছিল তিনজনই। মানিকবাবুর সেই বাগানও আর কোনো দিনই কাটা হয়নি। আজও তা সেইভাবেই জেগে আছে গোমতীর বুকে, অশরীরীদের আতুর ঘর হয়ে। কি কাটবেন নাকি আপনাদের মধ্যে কেউ সেই বাগান?